সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, ঠিক আছে। আচ্ছা, কথা বলিও না, দেখো এই কথা বলিও না। ফার্স্ট অফ অল কথা বলিও না। দেখো, ফার্স্ট অফ অল লাস্ট ক্লাসে যেখান থেকে পড়িয়েছিলাম সেখান থেকে আমরা শুরু করতেছি। দেখো, প্রথমে আমি প্রশ্ন লিখতেছি। দেখো একটু দেখো, এই বেসিকটা একটু লাগবে। সবাই হচ্ছে নিচের কোনটি সম্ভব, কোনটি সম্ভব না। নিচের কোনটি সম্ভব, কোনটি সম্ভব, কোনটি সম্ভব না, কোনটি সম্ভব নয়। নিচের কোনটি সম্ভব, কোনটি সম্ভব নয়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। একটু ভালো করে খেয়াল করো, এটা আমাদের প্রশ্ন। দেখো, প্রশ্ন যদি হয় একটু ভালো করে খেয়াল করো। আমি অপশনগুলো লিখতেছি। দেখো, 1p, 2d, 3f, 4f, তারপর হচ্ছে 4p, 3d। বলো এগুলোর মধ্যে কোনটি সম্ভব, কোনটি সম্ভব না, বলো। দেখো, সম্ভব কোনটা কোনটা সেটা লিখতেছি আগে। সম্ভব, সম্ভব কোনটা কোনটা দেখো। 4f সম্ভব, 4p সম্ভব, তারপর কোনটা বলো, 3d সম্ভব। আর অসম্ভব কোনটা বলো, অসম্ভব কোনটা বলো। 1p, 2d, কতটি বলো, 2d, তারপর হচ্ছে কত বলো, 4 না, তারপর হচ্ছে 1p, 2d, তারপর কত 3, কত f, 3f, এই যে 3f সম্ভব নয়। এখন পরীক্ষায় প্রশ্ন হচ্ছে কেন, কেন কথাটা আসবে পরীক্ষায়, কেন, কেন কথাটা আসবে, মানে কেন সম্ভব নয় সেটা তোমাকে জানতে চাইবে। তো সেটা যদি তুমি করতে চাও, দেখো কেন জিনিসটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, কেন, কেন ব্যাপারটা গুরুত্বপূর্ণ। তাহলে কেন যখন আসবে তখন তোমার কাছে মাথার ভিতরে ঢুকবে। আমি যদি একটা প্রশ্ন আনসার লিখি, দেখো 2d সম্ভব নয় কেন, যে 2d সম্ভব নয় কেন, সম্ভব নয় কেন। আমি যদি প্রশ্ন করি 2d সম্ভব নয় কেন, তাহলে এটার আনসারটা পরীক্ষাটাতে 3টে স্টার দাও, কারণ এটা পরীক্ষা আসবে কনফার্ম। 2d সম্ভব নয় কেন, খ নাম্বারের জন্য পরীক্ষা আসে, খ এর জন্য পরীক্ষা আসে। তাহলে সেক্ষেত্রে আনসারটা কী হবে একটু খেয়াল করো। দেখো, দেখো এল এর মান এন এর মানের উপর নির্ভরশীল, জানো তো। তাহলে এন এর মান যা হয়, এল এর মান 0 থেকে সর্বোচ্চ কত হতে পারে বলো, n-1 পর্যন্ত হতে পারে। 0 থেকে সর্বোচ্চ কত হতে পারে বলো, n-1 পর্যন্ত হতে পারে। এই ব্যাপারটা তোমার মাথার ভিতরে থাকতে হবে, যে এন এর মানটা এল এর মানের সাথে যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমি লিখবো, দেখো 2d এর জন্য, দেখো 2d এর জন্য, 2d এর জন্য, তাহলে n ইজ ইকুয়াল টু 2। দেখো n ইজ ইকুয়াল টু 2, 2d এর জন্য n এর মানটা হচ্ছে 2। ওকে ফাইন, 2d এর জন্য কার মান 2, n এর মান 2। তাহলে l এর মান কত বলো তো এখানে, l ইজ ইকুয়াল টু তাও 2 না, এবং l ইজ ইকুয়াল টু 2, 2d এর জন্য আমি 2d এর জন্য লিখছি। তো কিন্তু এই দেখো, কিন্তু এই যে কিন্তু, কিন্তু n ইজ ইকুয়াল টু 2 হলে, দেখো n ইজ ইকুয়াল টু 2 হলে l ইজ ইকুয়াল টু 0 এবং কত হয় বলো, 1 হয়। তাহলে এখানে একটা অপশন হবে। তাহলে l এর মান সর্বোচ্চ কত, দেখো l এর মান সর্বোচ্চ, l এর মান 0 থেকে সর্বোচ্চ, দেখো 0 থেকে সর্বোচ্চ কত হইতে পারে বলো, সর্বোচ্চ n-1 পর্যন্ত হতে পারে, পর্যন্ত হতে পারে, পর্যন্ত হতে পারে, হতে পারে, পর্যন্ত হতে পারে। এই যে ব্যাপারটা, l এর মান 0 থেকে সর্বোচ্চ n-1 পর্যন্ত হতে পারে, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। তো যদি হয় তাহলে দেখো, তো এখন আমাকে বলো যে 2d এর জন্য, দেখো এই যে 2d এর জন্য l এর মান সর্বোচ্চ কত হতে পারে, অর্থাৎ এখানে লিখবো অর্থাৎ, এই যে অর্থাৎ, অর্থাৎ কত বলো, 2s 2p হয়। তাহলে এবার দেখো, তাহলে n ইজ ইকুয়াল টু 2 হলে l ইজ ইকুয়াল টু 2 হতে, হতে কি বলো, পারে, পারে না। কেন বলো, কেন পারে না বলো,
ওই যে কাহিনী। সুতরাং n = 2 হলে l = কি হতে পারে না বলো? 2 হতে পারে না। তাই 2D সম্ভব নয়। তাই 2D সম্ভব নয়। সবাই লিখো, তাই 2D সম্ভব নয়। তাই কি সম্ভব নয় বলো? 2D সম্ভব নয়। তাই 2D সম্ভব নয়। এবার তুমি ঠিক এরকম করে আমাকে তোমরা নিজেরা লিখবা যে 3F সম্ভব নয় কেন, এটা তোমরা নিজেরা করো, নিজেরা করে আমাকে জানাও 3F সম্ভব নয় কেন। দেখো 3F সম্ভব নয় কেন, এটা তোমরা নিজেরা করে আমাকে জানাও, লিখো। এটা তোমরা এটার অনুরূপ, এটার মতো হুবহু একদম ওইভাবে করে আনো। এখানের মধ্যে 2 এ 2 পাবা। দেখো দ্রুত করো, দ্রুত 2 এ 2 পাবা, এখানে 2 এ 2 পাবা। এটা আচ্ছা, আমাকে একটু বলো যে তুমি একটু খেয়াল করো যে n এর মান যদি 1 হয় তাহলে l এর মান 0 হয়, রাইট? n এর মান যদি 2 হয় তাহলে l এর মান 0 এবং 1 হয়, রাইট? n এর মান যদি 3 হয় তাহলে l এর মান 0 1 2 হয়, রাইট? তো 0 আর 1 হওয়া মানে কি টুয়াইস s এবং 2p, রাইট? কিন্তু আছে কত? 2D। তো তাহলে এই দুইটাই তো সম্ভব। তাহলে এখানে নিয়ম কি? n এর মান যত হবে l এর মান তত হইতে পারবে না, তত থেকে সর্বোচ্চ এক কম হইতে পারবে। ওই কথাটা লিখছি, দেখছো কিনা দেখো, দেখো না, দেখছো তো? এইভাবেই সম্ভব না কথাটা আসতে হবে, বুঝছো কিনা? একটু মাথা কাটাবা আর কি। মনে হয় তো বুঝতে পারছি নাকি? একটু দেখিও, দেখছি। আচ্ছা, সবাই তাহলে লিখছো কেন 3F সম্ভব নয় কেন? মাথায় ঢুকছে কিনা বলো? পারবা কিনা ইনশাল্লাহ বলো? পারবা তো ইনশাল্লাহ? পারবা কিনা বলো? ইনশাল্লাহ বলো। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো MCQতে এবং সিকিউতে প্রায় সময় আসে, বিশেষ করে খ নাম্বারের জন্য। কত নাম্বারের জন্য বলো? ক্ষয়ের জন্য এই ব্যাপারগুলো পরীক্ষা আসে। আচ্ছা, এবার হচ্ছে একটা MCQগুলো তোমরা জানা উচিত। MCQগুলো আমি একটু দেখতেছি তোমরা পারো কিনা। দেখো সবাই, আমাদের বই আছে না সবার কাছে? বইটা আছে তো সবার কাছে? আচ্ছা, আমি আগে বেসিকটা তোমাকে একটু আলোচনা করি। বেসিক, সবাই একটু বেসিকটা লেখো। বেসিক দেখো, বেসিক। এই বেসিকটা কিভাবে বলবো আমি দেখাচ্ছি। দেখো, এই সবাই একটু খেয়াল করো, বেসিকটা কিভাবে আসবে। বেসিকটা কিভাবে আসবে একটু দেখাচ্ছি। একটু মাথা খাটাও, আর কোনো কিছু একটু মাথা খাটাও। দেখো, n এর মানের উপর কি মান নির্ভরশীল বলো? l এর উপর কি নির্ভরশীল বলো? m এর উপর কি নির্ভরশীল? s। তাহলে তুমি যখন রিকোয়ারমেন্ট যাবা, এখান থেকে এটা দেখবা আছে ঠিক আছে কিনা। এর সাথে রিলেশন হচ্ছে এর, আবার এর সাথে রিলেশন কার বলো? এর। তুমি চাইলেই তুমি ঠাস করে এখান থেকে এখানে যাইতে পারবা না। তাহলে যেমন আমি তোমাকে যদি বলি যে ক নাম্বার আমি লিখলাম, লেখার পরে লিখলাম 4 লিখলাম, 0 লিখলাম, 1 লিখলাম, প্লাস হাফ লিখলাম। তুমি দেখো এই জায়গাতে তুমি একটা ভুলটা করলাম। কোথায় ভুল করলাম? এস এর জন্য, এটার জন্য এটা 0 সম্ভব, রাইট? কিন্তু এটা 0 হলে এটা তো +1 সম্ভব না? সম্ভব। তাহলে এখান থেকে এটা কি না বলো? সম্ভব নয়। কেন নয় বলো? কারণ এটা 0 হলে এটাও 0 হইতে হবে। কারণ আমরা জানি যে l এর মান যত হবে m এর মান -l থেকে 0 সহ +l, জানো তো? তো তাহলে এখানে l এর মান 0 হলে m এর মান 0 হবে। তো তাহলে এটা সম্ভব না, তাহলে এটা কি? অসম্ভব। তাহলে আবার যদি ক নাম্বার দিই, দেখো এদিকে দেখো, আমি এখানে 3 দিলাম, এখানে 2 দিলাম,
তাহলে এখানে কত 0 দিলাম, এখানে প্লাস হাফ দিলাম। তাহলে দেখো এর জন্য এটা সম্ভব, আবার এর জন্য এটা সম্ভব, কারণ 2 হলে এটা 0 সম্ভব, কারণ -2 থেকে 0 সহ +2 পর্যন্ত হতে পারে। তাহলে এটার মানে এটা হলে এটা সম্ভব, তো সুতরাং এটা পসিবল। খ নাম্বার দিলাম। এবার গ নাম্বারে আসো। দেখো এখানে 3 দিলাম, এখানে 1 দিলাম, কিন্তু এখানে আমি 2 দিলাম। দেখো এখানে 2 দিলাম, তাহলে এখানে আমি -হাফ দিলাম। তো তুমি একটু চিন্তা করো যে এর জন্য এটা সম্ভব, রাইট, কিন্তু এটার জন্য এটা কিনা বলো, বাট এটার জন্য এটা সম্ভব, তো সুতরাং এটা সম্ভব না মানে এটা পুরোটাই সম্ভব না, রাইট। আবার আমি যদি আরেকটা দিই, দেখো এখানে 2 দিলাম, এখানেও 2 দিলাম, এখানে 0 দিলাম, এখানে হচ্ছে +1 দিলাম, +হাফ দিলাম। তো তাহলে এবার তুমি চিন্তা করো, দেখো এটার জন্য এটা কি সম্ভব, মানে n এর মান যত হবে l এর মান 2 সম্ভব না, তাহলে এর জন্য এটা কি সম্ভব, সম্ভব, কিন্তু এটা যেহেতু সম্ভব না তাহলে পুরোটাই কি বলো, পুরোটাই অসম্ভব। অসম্ভবকে সম্ভব করা কার কাজ, অনন্ত জলিলের কাজ। দেখো না একটা, দেখো নাই, হাই হাই কি বললা, সালমান খানও মনে হয় অসম্ভবকে সম্ভব করছে, ওই যে মাউন্টেন ডিউ অ্যাড একটা দেখছে, হ্যাঁ। আচ্ছা ফরগেট অ্যাবাউট ইট। তাহলে এখানে একটার সাথে একটা রিলেশন আছে, তাহলে তুমি চাইলে হুটহাট করে করা যাবে না। তাহলে এটা একটু কষ্ট করে লিখো, আমি যেভাবে করছি এইভাবে একটু লিখো, কারণ এইভাবে তোমার বেসিকটা তো বুঝতে হবে, নাহলে কনফিউশনে পড়ে যাবা। একটু লিখো কষ্ট করে, বেসিকটা দেখো। কথা বলিও না। এই চ্যাপ্টার তো একটা চ্যাপ্টার, এটা 17টা চ্যাপ্টার। এই চ্যাপ্টার তো এক চ্যাপ্টার না, এটা কয়টা চ্যাপ্টার, 17টা চ্যাপ্টার। 17টা টপিক, 17টা চ্যাপ্টার। তাহলে 17 দুইটা যদি হয় ক্লাস, তাহলে 17 দুগুণে কত, 34টা ক্লাস লাগবে। কারণ এক একটা টপিক হচ্ছে এক একটা চ্যাপ্টার। এক একটা টপিক কি বলে, এক একটা কি বলো, চ্যাপ্টারের মতো। তোমাদের পদার্থবিজ্ঞানে যেমন 3টা লেকচারে বা 4টা লেকচারে একটা চ্যাপ্টার শেষ হয়ে যায়, এখানে তো ওরকম না, টপিক ভিত্তিক পড়াশোনা। বুঝি নেই, মানে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা। কি যে টেস্টটা লেখা চলতেছে যে, হ্যাঁ ছোট হলে ছোট চ্যাপ্টার, এটা তো অনেক বড়, এগুলা অনেক বড় না, ভেক্টরের তুলনায় অনেক বড় না। ভেক্টরে সূত্র আছে কয়টা, সূত্রভিত্তিক ম্যাথ করায় আর কয়েকটা সূত্রের প্রমাণ করায়, এটাই তো অধিকাংশ ক্ষেত্রে। ভেক্টরে যোগ বিয়োগ গুণ ভাগ ডট ক্রস এগুলাই। আচ্ছা এবার আসো, সবাই লিখছো। এবার দেখো এমসিকিউতে যদি আসি, দেখো এই এমসিকিউতে যদি আসি, সবার কাছে বইটা নিচে আছে, আছে কিনা বলো, আসতে তুমি একটু দেখো। এখানে এমসিকিউতে যদি আসি, দেখো একটু খেয়াল করো, এই কোশ্চেনের জন্য একটু একটা একটা করে দেখো, জাস্ট একটা একটা করে দেখবা, যদি পারো আলহামদুলিল্লাহ, না পারলে ফিটটু। দেখো একটু সবাই খেয়াল করো, নিচের কোন কোয়ান্টাম সেটটি পরমাণু ইলেকট্রনের জন্য সম্ভব নয় বা বেসম্ভব বা অসম্ভব। আচ্ছা সম্ভব নয় যদি একটু হিসাব করো, আমি জানি আনসার তুমি দেখছো, দেখার দরকার নাই। দেখো n এর মান 2 হলে l এর মান কত বলো, 1 সম্ভব। l এর মান 1 হলে m এর মান 0 সম্ভব। l এর মান 0 হলে +হাফ সম্ভব, সুতরাং এটা সম্ভব। কিন্তু আমার প্রশ্নে কি বলছে, আচ্ছা n এর মান 2 হলে l এর মান কত বলো, 1 সম্ভব। কিন্তু l এর মান যদি 1 হয়, m এর মান 2 সম্ভব, এই জায়গাতে সম্ভব না, রাইট। তাহলে n এর মান 1 হলে l এর মান 0 সম্ভব, এটাও সম্ভব, এটা সম্ভব, এটাও সম্ভব, সুতরাং এগুলো সম্ভব, সুতরাং আনসার হচ্ছে এটা, রাইট। বুঝো নাই? তাহলে পরীক্ষাতে কিভাবে তুমি আনসার করবা বা খুঁজে পাবা, বুঝতে পারছি। পরীক্ষাতে তুমি আন্দাজে খুঁজলে হবে না, তোমাকে গুছিয়ে খুঁজতে হবে, গুছিয়ে খুঁজতে হবে। ঠিক এরপরে কোশ্চেনটাতে আসো, এই কথা নাই, এই কথা নাই, এরপরে কোশ্চেনটাতে আসো। দেখো এদিকে দেখো, নিচের কোন 4টি কোয়ান্টাম সংখ্যার অনুমোদনযোগ্য, অনুমোদনযোগ্য, কথাগুলো খেয়াল করিও। একটা হচ্ছে অনুমোদিত নয়, আর একটা হচ্ছে অনুমোদনযোগ্য। এখন তুমি কিভাবে চিন্তা করবে, দেখো n এর মান 2 হলে l এর মান 1 সম্ভব না, সম্ভব না, সম্ভব না, কি বলো, সম্ভব না।
n এর মান 3 হলে l এর মান 1 সম্ভব। আর এটা 1 যদিও এটা এর -2 সম্ভব না, তাহলে এটাও সম্ভব না, এটাও সম্ভব না। n এর মান 2 হলে l এর মান 1 সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব, রাইট হয়েছে কিনা দেখো তো। সুতরাং এটা রাইট অ্যান্সার, রাইট। n এর মান 2 হলে এটা সম্ভব, এটাও সম্ভব, কিন্তু s এর মান 1 সম্ভব না, সম্ভব না। তাহলে এখানে আনসার হবে সি। তো সব পরীক্ষাতে কিভাবে আসবে মাথায় ঢুকছে তো? ঢুকছে কিনা বলো। আচ্ছা এখন যদি তোমাকে বলি 2p এর জন্য, কার জন্য বলো তো? 2p এর জন্য তোমাকে যদি বলি যে 2p এর জন্য যদি আমি প্রশ্ন যদি জিজ্ঞেস করি কোন সংখ্যা অনুমোদিত না, অনুমোদিত নয় মানে কি l এর মান যদি 2 l এর মান 2 হতে পারবে? পারবে না। আচ্ছা এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 2p এর জন্য n ও l এর মান কত বলো? n এর মান কত হবে 2p এর জন্য? 2। l এর মান কত হবে বলো? 1। তাহলে 2 এবং কত বলো? এই যে 2 এবং 1, 1 হলে কত? -1 থেকে 0 সহ +1। এবার কি আমি বিষয়টা বুঝতে পারছি? মাথায় ঢুকছে কিনা বলো। তাহলে পরীক্ষা আসলে এমসিকিউতে পারবা তো? পারবা কিনা বলো। পারতেই হবে, কি হবে বলো? পারতেই হবে। সো এটা একটু মাথায় রাখবে এই কনসেপ্টটা। আচ্ছা দ্বিতীয় নম্বরে আসো, আমরা যেটা দ্বিতীয় নম্বরে যেটা আমরা পড়াচ্ছি দেখো খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। কথা বলিও না, দেখো বেসিক, প্রথমে একটু বেসিক আলোচনা করি। দেখো বেসিকটা কি একটু খেয়াল করো। বেসিক যদি পারো আলহামদুলিল্লাহ, না পারলে ফিট টু। দেখো কিভাবে আমি দেখাচ্ছি, দেখো যদি আমি Fe ইলেকট্রন বিন্যাস করি, Fe 26 কত বলো? 26। তাহলে ইলেকট্রন কি হবে বলো? 1s, তারপর কত বলো? 2s, তারপর কত? 2p, 3s, তারপর কত বলো? 3p, দেন 4s, দেন কত বলো? 3d। তাহলে এখানে 2 2 6 2 6 কত? 2, তারপর কত বলো? 6। এভাবে কি ইলেকট্রন বিন্যাস বলো। আচ্ছা এখন যদি এটাকে সাজিয়ে লিখি, দেখো এখান থেকে এতটুকু ইলেকট্রন বিন্যাস থাকে যে এতটুকুকে আমি আর্গন লিখতে পারি। কি লিখতে পারি বলো? আর্গন লিখতে পারি কিনা বলো। আচ্ছা এখন দেখো 4s0 3d কত বলো? 3d কত বলো? 6 যদি দিই তাহলে Fe2+ হচ্ছে না, যে Fe2+ হচ্ছে না, হচ্ছে কিনা বলো। তাহলে ইলেকট্রন যাওয়ার ক্ষেত্রে কার থেকে আগে যাবে? সর্বশেষ শক্তি স্তর থেকে আগে ইলেকট্রন যাবে। আর বলো ইলেকট্রন যাওয়ার ক্ষেত্রে কার থেকে আগে যাবে বলো? সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা সবার আগে যাবে। আবার বলো ইলেকট্রন যাওয়ার ক্ষেত্রে কার থেকে আগে যাবে বলো? সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা আগে যাবে। ঢুকার ক্ষেত্রে আপ বাউন্ড নীতি মেনে চলবে। আচ্ছা তাহলে এখন আমাকে বলো এই জিরোটা কেন দিছি বুঝছো তো? আচ্ছা যদি Fe3+ লিখি তখন কি হবে বলো তো? এই আর্গন দিয়ে তারপর কত বলো? 4s0 কত বলো? 3d কত বলো? 5। আচ্ছা এখন আমি ডিটা শুরু হয় কত থেকে বলো? ডি 2d সম্ভব? 2d সম্ভব? কতটি সম্ভব? 3d। তাহলে ডি শুরু হয় তো কত থেকে বলো? আচ্ছা এখন এই কথাটাকে যদি আমি এরকম করে লিখি যে আর্গন লিখি, এই আর্গন লিখে n-1 d6 লিখি, তাহলে 4s তো লিখা লাগতেছে না, কারণ 4s is 0, রাইট? তাহলে এখানে n এর মান কত হবে বলো? সর্বোচ্চ n এর মান কত? 4 না? কারণ 4 না হলে কি 3 হয়? 4 না হলে 3d হয়। তাহলে এই জায়গাতে n ইজিকুয়াল কত বলো? 4। কারণ 4 না হলে তো 3d হচ্ছে না, রাইট? আচ্ছা আবার এখানে এটাকে আর্গন লিখে তাহলে n-1 d5 লেখা যায় কিনা? যায় কিনা বলো। তাহলে এখানেও n এর মান কত হবে বলো? 4 হবে। এই লজিকটা কি মাথায় ঢুকছে? এখন যদি তোমাকে প্রশ্ন করি, এটা একটা উদ্দীপক দিই তোমাকে, যদি আমি এটা একটা উদ্দীপক দিই, বললাম যে এটা একটা উদ্দীপক, বললাম যে এটা একটা উদ্দীপক, এই উদ্দীপকের প্রদত্ত ইলেকট্রন বিন্যাসে একটা ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস যদি বলি, তাহলে তুমি আনসার কিভাবে করবা? প্রদত্ত ইলেকট্রন বিন্যাসে কে ক্যাটায়ন। এখন দেখো ডিটাকে এস ছাড়া পূর্ণ হতে পারবে? তার মানে এস পূর্ণ হয়ে ডি পূর্ণ হইতে হবে। কথাটা মানে 4s পূর্ণ হয়ে তারপর 3d পূর্ণ হইতে হবে। কেন এখানে পাইছি না 4s পূর্ণ হয়ে 3d পূর্ণ হইতে হবে? কার নীতি অনুসারে? আব্বাও নীতি অনুসারে। কার নীতি অনুসারে? কিন্তু 4s কোনো ইলেকট্রন নাই, 3d তে আছে, তার মানে 4s ইলেকট্রন ছিল, চলে গেছে। তো কোন একটা পরমাণু থেকে যদি ইলেকট্রন চলে যায় তাহলে সেটা কার ইলেকট্রন বিন্যাস? ক্যাটায়নের। এভাবে প্রমাণ করা যায় কিনা? তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এভাবে যে আউটবাউ নীতি অনুসারে আমরা জানি 4s ইলেকট্রন প্রবেশ করে 3d তে প্রবেশ করবে, কিন্তু 4s এখানে ইলেকট্রন আছে কিনা? নাই। তার মানে ইলেকট্রন ছিল, চলে গেছে। তো ইলেকট্রন ছিল, চলে গেছে মানে কি কোন একটা পরমাণু থেকে যদি ইলেকট্রন চলে যায় তখন সেটাকে আমরা ক্যাটায়ন বলি। তো সুতরাং প্রদত্ত ইলেকট্রন বিন্যাস থেকে কার ইলেকট্রন বিন্যাস বলো? ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাস। বলতে পারে কিনা বলো। তাহলে উদ্দীপকে যদি আসে বেসিকটা, তাহলে পারবো কিনা বলো। সবাই আগে এটা লিখো, বেসিকটা লিখো সবাই।
সবার আগে বেসিকটা লিখো, বেসিকটা লিখো, বেসিক, এটা খুবই ইম্পর্টেন্ট। না না না, অন্য কোনো মূল ইউজ করা যায় না, নিষ্ক্রিয় গ্যাসের তাই স্থিতিশীল, সেই কারণে। জি স্যার, আমি লিখাবো, দেখাবো, উদ্দীপকটা লিখাবো, লিখাবো, তুমি আগে বেসিক লিখো, উদ্দীপকটা এর পর লিখাবো, মানে এটা লিখার পর উদ্দীপকটা দেবো। তুমি আগে এটা করো, আগে বেসিকটা লিখো। আগে বেসিকটা লিখো, আমি উদ্দীপকটা লিখে দেবো, তুমি টেনশন করিও না, নো টেনশন, ডু বুদ্ধি। আচ্ছা, সবাই লিখে হয়েছে? আচ্ছা, তাহলে এবার উদ্দীপকটা লিখো, দেখো উদ্দীপকটা লিখবে, সবাই উদ্দীপকটা লিখবা, দেখো আসো, সবাই উদ্দীপকটা একটু লিখবা, কষ্ট করে উদ্দীপকটা লিখবা, আমি একটু দেখাচ্ছি উদ্দীপকটা কিভাবে লিখবা, কথা নেই, ধরো উদ্দীপকটা সবাই একটু কষ্ট করে লিখবা, এই উদ্দীপকটা দেখো, একটু বেসিকটা খাটাবা, মাথা খাটাবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে, নাহলে উল্টা পাল্টা হবে, তাই কথা নেই। সবাই একটু লিখো, এই যে উদ্দীপকটা এখানে আছে, দেখো এই উদ্দীপকটা এখানে আছে, কথা নেই, এই সবাই উদ্দীপকটা একটু লিখো, সবাই উদ্দীপকটা একটু লিখো, উদ্দীপকটা একটু লিখো সবাই। সবাই যাও, উদ্দীপকটা লিখো, সবাই উদ্দীপকটা লিখো। দেখছো কিনা উদ্দীপক কেমনে আসছে, দেখছো তো, এবার দেখছো তো, বেসিকটা না জানলে তখন আর পুরো ব্যাপারটা আনক্লিয়ার থাকবে, ক্লিয়ার থাকবে না। দেখো, প্রদত্ত ইলেকট্রোমিনাস টেকনিক আর ইলেকট্রোমিনাস বলো, ক্যাটায়ন ইলেকট্রোমিনাস সূত্রটা নিরূপণ করতে বলছে। না, এন এর মান কেমনে হবে, আর্গনের পরে এন এর মান কত হবে, 4, হ্যাঁ 3 হতে, এটাই বুঝছো তো। না 5 কেন হবে, আর্গন আছে তো, আর্গন থাকলে এখানে আর্গনের পরেরটাই হবে, আর্গনের পরেরটা কি 5 নাকি, 5 কেন হবে এখানে, 5 তো প্রশ্নই আসে না, কেন, কারণ আর্গন আছে না, আর্গন কত বলো, তৃতীয় স্তর, তৃতীয় স্তরের পরে কত বলো, চতুর্থ স্তর, তাহলে এন এর মান কত হবে, 4 হবে, সর্বনিম্ন মান, এন এর সর্বনিম্ন মান 4 হবে। এন এর মান 3 হলেও অঙ্কটা মিলবে না, এন এর মান 1 হলেও অঙ্কটা মিলবে না, কেন মিলবে না বলো, এন এর মান যদি 3 হয় তাহলে এখানে এটা কত হয়ে যাবে বলো, 3 - 1 2D হবে, 2D কি সম্ভব, এই 2D সম্ভব, এইমাত্র করাছি না, তো করো। এইমাত্র করাইছি, বিষয়টা একটু মাথায় রাখবা।
না, এখন এই এইচএসসি পরীক্ষা পরে নিবা। এই সবাই নতুন বই নিলে এইচএসসি পরীক্ষা, কেমিস্ট্রি পরীক্ষার 1 সপ্তাহ পরে বই আসবে। কেমিস্ট্রি পরীক্ষার পরে, মানে কেমিস্ট্রি পরীক্ষা আগামী 14 তারিখে হবে, আরেকটা 21 তারিখে হবে। বুঝছি তো, বই তো বের হয়েছে, কিন্তু প্রশ্ন তো পাবা না, পেছনে নতুন প্রশ্ন দরকার আছে, মানে 2024 সালের প্রশ্ন দরকার আছে, ওইটা সহ নিয়ে তারপর তুমি সলভ করতে যাবা। দ্যাটস ইট, এনাফ। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, দেখো এখানে বলছে উদ্দীপকের ডি উপস্তরে সকল স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, অথবা অবলিক অপশন হতে পারে একই দিকে ঘুরছে, তারা একই দিকে ঘুরছে। অবলিক দাও, অবলিক দিয়ে বলো এরা একই দিকে ঘুরছে। এরা কি দিকে ঘুরছে বলো? এরা একই দিকে ঘুরছে, যে একই দিকে ঘুরছে, এরা একই দিকে ঘুরছে, এরা একই দিকে ঘুরছে। দেখো একই দিকে ঘুরছে, দিকে ঘুরছে, একই দিকে ঘুরছে, এটাও আসতে পারে। একই দিকে ঘুরছে, এটাও আসতে পারে। আচ্ছা, একই কথা, একই দিকে ঘুরছে মানে কি? স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই। এই একই দিকে ঘুরছে মানে কি বলো? স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই। পরীক্ষা এইভাবে আসছে, একই দিকে ঘুরছে, এরকমও আসছে। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি বলো? একই, বা কি বলে? একই দিকে ঘুরছে। আচ্ছা, আমরা জানি 3D এর জন্য কয়টা অরবিটাল থাকে? 5টা। কত বলো? 3D XY, 3D YZ, 3D ZX, 3D X স্কোয়ার মাইনাস Y স্কোয়ার, 3D Z স্কোয়ার। কয়টা থাকে বলো? 5টা। প্রত্যেকটা মানের জন্য m এর মান আছে। সেটা কত থেকে শুরু হয়? -2, -1, 0, +1, +2। বলো আবার বলো, -2, -1, 0, +1, +2। আর বলো -2, -1, 0, +1, +2। এভাবেই তো শুরু হয়। আর বলো -2, -1, 0, +1, +2। তাহলে এবার আমি একটু লিখছি, দেখো প্রদত্ত, দেখো প্রদত্ত উদ্দীপক, সবাই লিখবা প্রদত্ত উদ্দীপক। প্রদত্ত উদ্দীপক, উদ্দীপক, উদ্দীপকটা কি বলো তো? কত আর্গন দিয়ে কত হয়েছে বলো? আর্গন দিয়ে কত বলো? n-1 d5। এই যে d5 লিখবা। এখানে n = 4, এখানে n = 4। সুতরাং এই আর্গন দেওয়ার পরে তারপর কত আসবে বলো? 4 - 1, তার মানে কত বলো? 4 - 1 d5। d5 সমান আর্গন দেওয়ার পরে কত বলো? 3d5। 3d5, 3d5। তাহলে 3d5 দেখো 3d5 3dxy, 3dyz, 3d কত বলো? zx, 3dx স্কয়ার মাইনাস y স্কয়ার, আর লাস্টে 3dz স্কয়ার। প্রত্যেকটার জন্য 1 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 1। দেখো একটা একটা করে ঢুকবে। কেন? সর্বাধিক অযুগ্ম অবস্থা থেকে কার নীতি বলো? হুন্ডে নীতি। কার নীতি বলো? হুন্ডে নীতি। এবার প্রত্যেকটার জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখবা। দেখো এই যে, সুতরাং এই যে দেখো সবাই একটু খেয়াল করো প্রতিটা। তো এখন লিখবা এই যে, এখন 3d5 এর, এই যে 3d5 এর প্রতিটি ইলেকট্রনের জন্য, 3d5 এর প্রতিটি ইলেকট্রনের জন্য, এর প্রতিটি ইলেকট্রনের জন্য, প্রতিটি ইলেকট্রনের জন্য, প্রতিটি ইলেকট্রনের জন্য, প্রতিটি ইলেকট্রনের জন্য, ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান, 4টি কোয়ান্টাম সংখ্যার মান, কোয়ান্টাম সংখ্যার মান, সংখ্যার মান কত হবে একটু ভালো করে খেয়াল করো। সংখ্যার মান কত হবে একটু ভালো করে খেয়াল করো। 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত হবে দেখো, এদিকে দেখো। তাহলে 3dxy, যে 3dxy 1, এটার জন্য n এর মান, l এর মান, m এর মান, তারপর কত মান বলো? s এর মান। বলো 3dxy এর জন্য n এর মান কত বলো? সবাই বলো, বলো এই যে 3, n এর মান কত? 3। d এর জন্য l এর মান কত বলো? 2। তাহলে -2 থেকে শুরু করব। তাহলে এটা -2, তারপর কত বলো? +1/2। তার মানে কি -2 -1 0 +1 +2, সিরিয়াল বাই এইভাবে হবে। m এর মান, কার মান বলো? প্রতিটি m এর মান দ্বারা এক একটা কি বুঝায় বলো? একটা অরবিটাল বোঝায়।
বা ত্রিমাত্রিক বিন্যাস বোঝায়। কি বোঝায় বলো? অরবিটাল বা কি বোঝায় বলো? ত্রিমাত্রিক বিন্যাস বোঝায়। তো তাহলে এবার একটু দেখো, দেখো 3D YZ, তাহলে 3 এটার মান 3 2 হবে, দেন এটা -1 হবে, এটা প্লাস হাফ হবে। প্লাস হাফ কেন? ঘড়ি কাটার দিকে ঘুরবে, অযুগ্ম অবস্থায় প্রথমে কোন দিকে ঘুরে বলো? ঘড়ি কাটার দিকে, প্লাস হাফ। তারপরে দেখো 3DZX এর জন্য 3 2 দেন 0, তারপর কত বলো? প্লাস হাফ, এই যে প্লাস হাফ। তারপরে দেখো এরপরেরটা কোনটা বলো? 3DX² মাইনাস কি বলো? Y² এর জন্য। সবাই দেখো 3DX² মাইনাস Y² এর জন্য কত হবে বলো? কত হবে বলো? দ্রুত বলো। 3DX² মাইনাস Y² এর জন্য কত হবে বলো? বলো 3 2, তারপর কত? +1, তারপর কত বলো? প্লাস হাফ। তারপর 3DZ² এর জন্য 3 2 + 2 কত বলো? প্লাস হাফ, প্লাস হাফ। সবাইকে লিখো, এটা প্লাস হাফ লিখো। মানে প্রত্যেকটা মাইনাস হাফ হবে না, প্রথমে প্লাস হাফ, তারপরে না মাইনাস হাফ। বিপরীত দিকে গুলে মাইনাস হাফ, এই কোন দিকে গুলে মাইনাস হাফ বলো? বিপরীত দিকে গুলে মাইনাস হাফ। আগের ক্লাস করো নাই? আগের ক্লাস কোয়ান্টাম সংখ্যাতে নিয়ম কি ছিল? প্রতিটি ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমি আলাদা করে করাছি না? প্রতিটার জন্য কয়টা? 4টা কোয়ান্টাম সংখ্যার মান করাছি কিনা? তো ওখানে তুমি একটু চিন্তা করো, ডি এর জন্য এল এর মান কত বলো? 2, আর এম এর মানগুলো কত হচ্ছে বলো? -2 থেকে +1 পর্যন্ত। তো সবগুলো কত? একটা একটা ইলেকট্রন না? সবগুলো কয়টা ইলেকট্রন বলো? একটা ইলেকট্রন থাকলে সেটা কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। যদি আরেকটা ইলেকট্রন হইতো, এই যে আরেকটা ইলেকট্রন আসতো, তাহলে কোন দিকে ঘুরতো বলো? বিপরীত দিকে ঘুরতেই হচ্ছে কাহিনী। সবগুলো কি না স্যার? প্রথমে প্লাস হাফ, তারপরে মাইনাস হাফ। প্রথমটা অলওয়েজ প্লাস হাফ। আবার বলো, প্রথমটা অলওয়েজ প্লাস হাফ। এই 1 না গুনে কি 2 গুণা যায়? 1 দিয়ে 1 এর পরে তো 2, তাহলে প্লাসের পরেই মাইনাস, এটাই লজিক। বলো প্লাসের পরে কি বলো? মাইনাস, এটাই লজিক, এটা মনে রাখবা, প্লাসের পরে মাইনাস। আচ্ছা, সবাই কি মাথায় ঢুকছে বিষয়টা? দেখো অতএব দেখো এখান থেকে দেখা যাচ্ছে, দেখো এখানে দেখা যাচ্ছে যে, দেখো এখানে দেখা যাচ্ছে যে, এখানে দেখা যাচ্ছে যে, এখানে দেখা যাচ্ছে যে, কি দেখা যাচ্ছে বলো? কি দেখা যাচ্ছে বলো? প্রত্যেকটি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান প্লাস হাফ। 3D5 এর প্রতিটিতে 3D5 এর প্রতিটি ইলেকট্রনের দেখো, প্রতিটি ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান, দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কত বলো? প্লাস হাফ। অর্থাৎ এরা একই দিকে ঘুরছে, অর্থাৎ এরা একই দিকে ঘুরছে। 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 সবাই লিখো, অর্থাৎ এরা একই দিকে ঘুরছে। তাহলে পরীক্ষাতে শুধুমাত্র একই কথাটা আসবে না, আসবে কি বলো? দেখাও যে একই দিকে ঘুরছে। তো একই দিকে ঘুরছে কথাটা কেন আসবে? যদি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই হয়, তাহলে একই দিকে ঘুরছে। আর যদি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যদি কি হয় বলো? 2টা হয়, তাহলে বিপরীত দিকে ঘুরছে। তারা পরস্পর কোন দিকে ঘুরছে হবে? যদি একটা প্লাস একটা কি হয় বলো? মাইনাস হাফ হয়। কথাগুলো মনে রাখিও, পরীক্ষাতে সিল্লা কলা আসতো ন। এবার তুমি দেখো যে বোর্ডে কোশ্চেন আসে, দেখো বোর্ড কোশ্চেন দেখো, এই সবাই লিখছো এটা? তাহলে একটা কোশ্চেন আনসার হয়ে গেছে। দেখো বোর্ড কোশ্চেন দেখো, এই সবাই বোর্ড কোশ্চেন দেখো, এই বোর্ড কোশ্চেনে দেখো, এই কোশ্চেনের দিকে তাকাও। দেখো এই স্পিন কোয়ান্টাম দেখো, এখানে দেখো এটার মান কত দেওয়া আছে? এটা U1, তার মানে কত? একটা ইলেকট্রন, দ্বিতীয় নাম্বার ইলেকট্রন। এটা কত বলো? ই কত বলো?
E6 এটা মানে অর্থাৎ E2 আর কি। ইলেকট্রন ষষ্ঠ নাম্বার ইলেকট্রন, কত নাম্বার ইলেকট্রন বলো? ষষ্ঠ নাম্বার ইলেকট্রন। আচ্ছা তাহলে তুমি একটু আমাকে বলো যে এই জায়গাতে এটার জন্য 4টা গলন সংখ্যার মান লিখবো, এটার জন্য 4টা গলন সংখ্যার মান লিখবো, লিখার পর তারা পরস্পর মিলবে? মিলবে না। যদি না মিলে তাহলে কার নীতি মেনে চলে? এই যে দেখো পলির বর্জন নীতি মেনে চলে কিনা ব্যাখ্যা করতে বসে, দেখছো কিনা? তাহলে 4টা কর্ণন সংখ্যার মান কখনো কি হতে পারবে না বলো? একই হতে, যদি একই হয়ে যায় তাহলে পলির বর্জন নীতি মানবে না, যদি একই না হয় তাহলে মানবে। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে নিজেদের একটা চিহ্ন দিয়ে লিখো, লেখো একটা চিহ্ন দিয়ে লিখো, ইলেকট্রনগুলো পলির বর্জন নীতি মেনে চলে, ইলেকট্রনগুলো পলির বর্জন নীতি মেনে চলে, ইলেকট্রনগুলো পলির বর্জন নীতি মেনে চলে, ইলেকট্রনগুলো পলির বর্জন নীতি মেনে চলে। সবাই লিখো, ইলেকট্রনগুলো পলির বর্জন নীতি মেনে চলে। আবার বলো, ইলেকট্রনগুলো কি মেনে চলে বলো? পলির বর্জন নীতি মেনে চলে। আবার লিখো, ইলেকট্রনগুলো কার নীতি মেনে চলে বলো? পলির বর্জন নীতি মেনে চলে। আবার বলো, ইলেকট্রনগুলো কার নীতি মেনে চলে? পলির বর্জন নীতি মেনে চলে। মেনে চলে কিনা বলো? কারণ 4টা কর্ণন সংখ্যার মান কখনো একই, 5টা ইলেকট্রনের 4টা কর্ণন সংখ্যার মান কখনো একই না। শুনো, সর্বোচ্চ কয়টা মিল থাকতে পারে? 3টা মিল থাকতে পারে। সর্বোচ্চ কয়টা মিল থাকতে পারে? 3টা মিল থাকতে পারে। কথাটা মনে রাখিও, সর্বোচ্চ কয়টা মিল থাকতে পারে? 3টা মিল থাকতে পারে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, দ্যাটস ইট। এবার দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখো, দ্বিতীয় নম্বর কোশ্চেনে কি বলছে বলো? এই কথা নাই, এই দ্বিতীয় নম্বর কোশ্চেনে কি ছিল বলো? সবাই বলো, দ্বিতীয় নম্বর কোশ্চেন কি ছিল বলো? এই দ্বিতীয় নম্বর কোশ্চেন কি ছিল বলো? সবাই বলো। উদ্দীপকের ইলেকট্রনটি একটা কার ইলেকট্রন বিন্যাস বলো? ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। উদ্দীপকের ইলেকট্রনটি কার ইলেকট্রন বিন্যাস বলো? ক্যাটায়নের। তাহলে লজিকটা কিছুক্ষণ আগে বলেছিলাম, আবার বলছি, 4s ছাড়া 3d হতে পারে? তার মানে 4s ইলেকট্রন নাই, মানে কথাটা দ্বারা কি বোঝায়? তার মানে 4s ইলেকট্রন ছিল, চলে গেছে। এই কারণে আমরা এখানে বলতে পারি যে কি, কোনো পরমাণু থেকে যদি ইলেকট্রন চলে যায় তাহলে পরমাণুটা ক্যাটায়ন হয়ে যায় না? কি হয়ে যায় বলো? সুতরাং পদার্থ ইলেকট্রন বিন্যাস একটা ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাস বলা যায় কিনা বলো? তাহলে কথাটা আমরা লিখবো কিভাবে? সবাই একটু খেয়াল করো, লিখবো সবাই, কথাটা আমরা লিখবো কিভাবে লিখবো আমি দেখাচ্ছি। দেখো সবাই একটু কথা বলিও না, দেখো হ্যাঁ সবাই একটু লিখো। প্রদত্ত লেখো, প্রদত্ত উদ্দীপকে লেখো, প্রদত্ত উদ্দীপক লেখো, প্রদত্ত, এক কথা বলি না, প্রদত্ত, প্রদত্ত উদ্দীপক, উদ্দীপক, উদ্দীপকটা কি বলো? আর্গন দেওয়া আছে, কত বলো? n-1d5। তাহলে সুতরাং লেখো, সুতরাং ইলেকট্রন বিন্যাসটি হবে, দেখো ইলেকট্রন বিন্যাসটি হবে, ইলেকট্রন বিন্যাসটি আহ্বাও নীতি অনুসারে, দেখো আহ্বাও নীতি অনুসারে, কার নীতি অনুসারে বলো? আহ্বাও নীতি অনুসারে। দেখো আহ্বাও নীতি অনুসারে, বাও নীতি অনুসারে, অনুসারে হবে, কত হবে বলো তো? দেখো 1s2, এই যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s0, 3d5 এরকম হবে। বুঝতে পারছি? কারণ 4s ইলেকট্রন থাকার কথা, কিন্তু না থেকে কোথায় চলে গেছে বলো? 3d তে। তার মানে 4s ইলেকট্রন ছিল। তাহলে আহ্বাও নীতি অনুসারে 4s ইলেকট্রন থাকার কথা, কিন্তু এখানে নাই, অর্থাৎ ইলেকট্রন ছিল কিন্তু এখন চলে গেছে, এই কথাটা লিখবো। দেখো অর্থাৎ আমরা লিখবো, অর্থাৎ এখানে, এখানে 4s ইলেকট্রন প্রবেশ করে, আহ্বাও এখানে আহ্বাও নীতি অনুসারে, দেখো আহ্বাও নীতি অনুসারে, আহ্বাও নীতি অনুসারে, নীতি অনুসারে 4s ইলেকট্রন প্রবেশ করে, 4s ইলেকট্রন প্রবেশ করে, কোথায় যাওয়ার কথা বলো? ইলেকট্রন প্রবেশ করে, প্রবেশ করে, প্রবেশ করে 3d তে ইলেকট্রন প্রবেশ করার কথা, ইলেকট্রন প্রবেশ করার কথা, প্রবেশ করার কথা, কথা। কিন্তু 4s এ কোনো ইলেকট্রন নাই, কিন্তু এখানে কিন্তু বলো, কিন্তু 4s এ
কোনো ইলেকট্রন নেই, কোনো ইলেকট্রন নেই, ইলেকট্রন নেই, অর্থাৎ অর্থাৎ 4s থেকে দুটি ইলেকট্রন কোথায় চলে গেছে বলো? পরমাণুটি ত্যাগ করেছে। অর্থাৎ 4s থেকে দুটি ইলেকট্রন, 4s থেকে দুটি ইলেকট্রন পরমাণুটি ত্যাগ করেছে, ইলেকট্রন পরমাণুটি ত্যাগ করেছে, পরমাণুটি। জি স্যার বলো। বলে নাই বিদায় তো কোশ্চেনে লিখছে ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাস। তো একটা হলে কি 3D তে যায়? পূর্ণ না করে 3D তে যাবে? 4s পূর্ণ করেই তো 3D তে যাবে। তো 4s পূর্ণ করলে কয়টা ইলেকট্রন থাকে? তো তার ভাই একটা ছাড়বে। समझदार के लिए इशारा ही काफी है। তুমি দেখো 4s 2 হয়ে তো 3D হয় নাই নাকি 4s 1 হয়ে 3D 5 হবে? বলো না, আমাকে বলো না। তার মানে 4s টা পূর্ণ করেই কোথায় যাবে? ডান। আচ্ছা না, সমস্যা নেই, এগুলো তো স্বাভাবিক, কারণ এই না বুঝাটা স্বাভাবিক। আমার কথা হচ্ছে প্রশ্ন আমাকে করে ফেলবা, আমি ফান করব, বুঝাই দেবো, কিন্তু বুঝাই দেবো, দ্যাটস ইট। একটু অসুবিধা মাইন্ড করার কিছু নেই। ডান, ওকে ডান। এবার আসো, তাহলে 4s থেকে কয়টা ইলেকট্রন যাবে বলো? দুটি ইলেকট্রন পরমাণুটি ত্যাগ করেছে, পরমাণুটি ত্যাগ করেছে। তো আমরা জানি কোনো পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে, কোনো পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে সেটি কি হয় বলো? ক্যাটায়ন হয়। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি কে জানো? জানা আছে দিও, বা আমরা জানি দিতে পারো। জানা আছে কোনো পরমাণু, কোনো কি বলো? কোনো পরমাণু কি ত্যাগ করলে বলো? ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়ন হয়। কি হয় বলো? ক্যাটায়ন হয়, যে ক্যাটায়ন হয়। কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে কি হয় বলো? ক্যাটায়ন হয়। কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে কি হয় বলো? ক্যাটায়ন হয়। কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে কি হয় বলো? ক্যাটায়ন। একটু লিখবা, কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে কি হয় বলো? ক্যাটায়ন হয়। এই কথা নেই, কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে কি হয় বলো? ক্যাটায়ন হয়। ওকে, এবার বলো কোনো পরমাণু কি ত্যাগ করলে বলো? ইলেকট্রন ত্যাগ করলে কি হয় বলো? ক্যাটায়ন হয়। এটা একটু মনে রাখবা। কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে কি হয় বলো? ক্যাটায়ন হয়, এটা মনে রাখবা। সুতরাং পদার্থ ইলেকট্রন বিন্যাসটি দেখো। সুতরাং পদার্থ ইলেকট্রন বিন্যাসটি কথা নাই, পদার্থ ইলেকট্রন বিন্যাসটি কার ইলেকট্রন বিন্যাস বলো? বিন্যাসটি একটি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এবার একটু আমাকে বলো পদার্থ ইলেকট্রন বিন্যাসটি কার ইলেকট্রন বিন্যাস বলো? ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। এবার দেখো, সুতরাং সম্ভাব্য ক্যাটায়নটি ক্যাটায়নটি হলো কথা নাই, সম্ভাব্য ক্যাটায়নটি হলো কি বলো? এই দেখো Fe3+। কেন বলো? আর্গন হয়ে কত বলো? 3d5, 3d কত বলো? 5 ক্যাটায়ন। এরপর ম্যাঙ্গানিজ 2+, Mn2+। আর্গন হয়ে কত হবে বলো? 3d5। এখন অনেকে আবার বলবে স্যার ক্রোমিয়াম প্লাস হতে পারে না। না, ক্রোমিয়াম প্লাস যদি হয়, কারণ ক্রোমিয়ামের ইলেকট্রন 3টা যাইতে হবে, একটা যাইতে পারে না, কারণ ক্রোমিয়ামের স্থায়ী ইলেকট্রন বিন্যাস মানে স্থায়ীভাবে যদি ক্যাটায়ন হইতে হয় মিনিমাম কয়টা যাইতে হয়? 3টা। তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য না। ম্যাঙ্গানিজ এবং কার বলো? আয়রন তাও 3+। এইভাবে ইলেকট্রন বিন্যাসটা হবে, আনসার হয়ে যাবে। এটাই আনসার, এটাই হচ্ছে আনসার। লিখো সবাই। আচ্ছা স্যার, এবার আসো, তোমরা হোমওয়ার্ক করবা। হোমওয়ার্কটা হচ্ছে বাসায় গিয়ে করবা। এই যে এখন যে একটা উদ্দীপক দেখাইছিলাম, দেখছো তো? এই উদ্দীপকটা এটা লিখে হয়েছে কিনা সবার? লিখে ফেলো, সবার লিখে হয়েছে কিনা দেখো। এই বুঝে করিও, না বুঝতে বলিও।
এই বুঝে বুঝে করিও, না বুঝলে বলিও। আচ্ছা এবার দেখো, সবাইকে দেখাচ্ছি, দেখো স্যার এটা তোমরা এবার হোমওয়ার্ক করবা, এটা 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 সবাই উদ্দীপকটা লিখো। আচ্ছা এখানে বলা হচ্ছে উদ্দীপকের বিকিরণটি চিকিৎসা ক্ষেত্রে নাকি জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত হয়। এটা লাইমেন সিরিজ না? কোন সিরিজ? তো লাইমেন সিরিজ হলো ইউবি অঞ্চল। কি অঞ্চল বলো? ইউবি অঞ্চল কি কাজে লাগে? জাল টাকা। তাহলে ল্যামডার মানটা বের করতে হবে না আগে? n1 এর মান 1 আর n2 এর মান কত বলো? কত বলো? 3 m থেকে কে তে আসছে সবাই উদ্দীপক। আর এখানে কই 4টা গণসংখ্যার মান লিখবা। তাহলে 2 নাম্বার ইলেকট্রনের জন্য 4টা গণসংখ্যার মান লিখবা। এরপর কয় নাম্বারের জন্য লিখবা? 6 নাম্বারের জন্য। লেখার পরে একটার সাথে একটা মিলবে, যদি না মিলে তারা কার নীতি মেনে চলে? কার নীতি মেনে চলে? তো সবাই এটা বা হোমওয়ার্ক করবা, বাসায় পরীক্ষা আসবে, এটা হোমওয়ার্ক করবা সবাই। উদ্দীপকটা লিখো, বাসায় হোমওয়ার্ক করবে, এটা উদ্দীপকটা লিখো সবাই। হাফ প্লাস হাফ প্লাস হাফ সবার লাস্টের থেকে যাবে, সমশক্তি সম্পন্ন লাস্টেরটা থেকে যাবে, নিয়ম তো ওইটাই। বাট ওভাবে তো যায় না, যাইলে দিনোটা একসাথে যাবে না, না একটা একটা করে, মানে লাস্টেরটা তারপরে এটা তারপরে এটা, মানে একসাথেই যাবে। আচ্ছা বন্ধ করে দিচ্ছি আছি। E1 হচ্ছে দ্বিতীয় নাম্বার ইলেকট্রন, E1টা দ্বিতীয় নাম্বার ইলেকট্রন, আর E2 হচ্ছে ষষ্ঠ নাম্বার ইলেকট্রন। আচ্ছা লিখো সবাই লিখো। করবে না যাও। না না, শুধু খ আর গ দোনোটাই, গ গ দোনোটাই, গ গ দোনোটাই পারবে, দোনোটাই করবা, কারণ এটা তো করাইছি না, দোনোটাই পরীক্ষা লাগবে, দোনোটাই করবা, গ গ দোনোটাই করবা একদম ভালোভাবে। সবাই লিখছো কিনা বলো? আচ্ছা এই দুটোটা তোমরা হোমওয়ার্ক করবা, বাসায় করবা, ঠিক আছে? পারবা কিনা বলো? আমি তারপরে একটু দেখা দিচ্ছি আনসারটা, দেখো এই 4টা গণসংখ্যার মানটা একটু দেখো। 4টা গণসংখ্যার মান কত বলো? এই n এর মান কত? 1 0, তাহলে এটা মাইনাস হাফ, আর 2 প্লাস 1 কত বলো? প্লাস হাফ। 1 প্লাস 1 তারপর কত? এটা প্লাস 1 না, এটা 0 হবে, 0 হবে, কারণ ষষ্ঠ নাম্বার না, ষষ্ঠ নাম্বার হলে 0 হবে, এটা 0 হবে না, 0 ঠিক আছে, 0 প্রথমটা, দ্বিতীয়টা কি বলো? প্লাস 1, তৃতীয়টা কি বলো? মাইনাস 1, ঠিক আছে ওকে। এবং এরা কি 4টা কি পরস্পর মিলে গেছে? যদি মিলে না যায় কার নীতি মেনে চলে? পলির বর্জনীতি মেনে চলে। তাহলে কথাটা কি মাথায় ঢুকছে? পারবা কি? ইনশাল্লাহ পারবা বলো। ওকে, তাহলে আগামী ক্লাসে এই ইয়াটা পড়াবো, আগামী ক্লাসে এসপিডিএফ অরবিটালের ব্যাপারগুলো পড়াবো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। বন্ধ করে দাও।